এখন শুনবেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান দৃষ্টিপাত। নরেনবাবু পাসবই আপডেট করতেই চক্ষু চড়ক গাছ। এত টাকা তো আমি তুলিনি। তবে শুভ অনলাইনে শপিং করতে গিয়ে অচেনা ওয়েবসাইটে গিয়ে কার্ড ডিটেলস দিল, অমনি টাকা ডেবিটেড। স্প্যাম আর ফ্রড, এই দুটো শব্দ এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। ফোন কলস বা মেসেজের মাধ্যমে আমরা প্রায় প্রত্যেকেই প্রতারণার শিকার হচ্ছি, কিন্তু এর কি কোনো সমাধান নেই? ব্যাংক জালিয়াতির বারবারন্ত থেকে বাঁচতে সাধারণ মানুষের কি করণীয়, কি কি বিষয়ে সাবধান ও সচেতন থাকতে হবে, আজ সেগুলোই দৃষ্টিপাত করব। প্রত্যেক মিনিটে ব্যাংক প্রতারণার শিকার হচ্ছি আমরা। 2020 সালের জুন মাস অবধি পাওয়া পরিসংখ্যান বলছে 1.85 লাখ কোটি টাকার ব্যাংক ফ্রড হয়েছে। বছরে 2034% ব্যাংক প্রতারণার ঘটনা বেড়ে চলেছে ভারতে। ঠিক কিভাবে গ্রাহকরা এই ব্যাংক জালিয়াতির কবলে পড়ছেন, আদেও সেই চলে যাওয়া টাকা কি ফেরত পাচ্ছেন, সবটাই শুনবো তাদের মুখে। আমার নাম সুমিতা ভট্টাচার্য। একদিন দুপুরবেলা ফোন এলো, এবার আমাকে নানান প্রশ্ন করতে থাকলো, আর আমি ভুলবশত ওই ওটিপিটা বলে ফেলেছি। মেসেজ আসছে বলুন তো এই নাম্বারটা, ওটিপিটা বলে না, উচ্চারণ করেনি, মেসেজগুলো পড়ুন, নাম্বারটা বলুন, এইভাবে নানান রকম কথায় মানে আমাকে একদম বিজি রেখেছে। আমি বলে ফেলেছি, ব্যাস হয়ে গেল। এটাও বলেছে আমাকে যে আপনার 10,000 টাকা কাটা গেল, এরকম বলেছে। তখন তো আমি বুঝতে পেরেছি। তারপরে আমি সঙ্গে সঙ্গে গিয়ে এটিএম থেকে টাকা তুলে নিলাম। তারপরে সাইবার ক্রাইমে গেলাম ওই বজবজে, সেখানেও আমি কোনো হেল্প পাইনি। ব্যাংকেও গেছি, ব্যাংকেও জানালাম কথাটা, বললো না এটা আর কিছু করা যাবে না। আমার নাম রোহিত রায়। বেশ কিছুদিন আগে আমার একটা ফোনে মেসেজ আসে, ওখানে মেসেজের মাধ্যমে আমি জানতে পারি যে আমার 6,000 টাকা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে। তো তৎক্ষণাৎ আমি ব্যাংকে যোগাযোগ করি এবং ব্যাংকে যোগাযোগ করার পর আমি জানতে পারি যে আমার সাথে ফ্রড হয়েছে এবং ব্যাংক একটা লিখিত কমপ্লেন করতে বলে ম্যানেজারকে। তো সেই মর্মে আমি একটা চিঠি দিই ব্যাংকের ম্যানেজারকে। তো ব্যাংক বলে যেহেতু আরবিআই এর রুল আছে যে 3 মাসের মধ্যে কোনো ব্যাংকের ফ্রড হলে সেটা আরবিআই এর রুল অনুযায়ী ডিসলভ করে দেওয়া হয়। সেই মতো আমি ব্যাংকে চিঠি আসার পরে তো আমি ওয়েট করি। তো এর মধ্যে আমি ব্যাংকের যে ম্যানেজার উনি বলেন যে আপনি যদি চান তাহলে ব্যাংকের যে অ্যান্টি ফ্রড যে স্কোয়াড আছে তো সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন কলকাতা পুলিশের আন্ডারে। তো আমি সেইখানেও যাই এবং সেখানে একটা লেটার দিই। তো কলকাতা পুলিশের যারা আধিকারিক ছিলেন তারা আশ্বস্ত করেন যে মোটামুটি আমরাও এখানে তদন্ত করে দেখছি। আমি মোটামুটি 15 দিনের মাথায় আমার এই কেসটা ডিসলভ হয়ে যায় এবং আমি আমার যে টাকা আমার ফ্রড হয়েছিল সেই টাকাটা ফিরে পাই। আবার পুলিশের মাধ্যমে আমি যেটা জানতে পারি যে অনলাইনে আমি যখন শপিং করছিলাম তখন কোনো কারণে থার্ড পার্টি অ্যাক্সেসটা নিয়ে নেয় অনলাইন শপিং সাইট থেকে। তো সেই কারণে তারা ফ্রডটা করে আমার সাথে এবং সেই কারণেই আমার টাকাটা ডেবিট হয়ে যায়। পরবর্তীকালে পুলিশের মারফতই আমি জানতে পারি যে তারা বিধাননগরের কোনো একটি জায়গা থেকে তারা এই জালিয়াতিটা চালিয়েছিল এবং পরবর্তীকালে তারা অ্যারেস্ট হয়েছিল। প্রতিনিয়ত বেড়ে চলা ব্যাংক প্রতারণার মতো অপরাধ ঠেকাতে কি করণীয় গ্রাহকদের, এ বিষয়ে সমাধান জানাবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অনুপম বসু। সাক্ষাৎকারটি নিয়েছেন অনন্যা মজুমদার। কথায় বলে টাকায় চলে দুনিয়া, আর এখন টাকা মানে এটিএম কার্ড, অ্যাপ ইত্যাদি। আর সেই নিয়ে দেখি নিত্যদিন নতুন নতুন জোচ্চুরি। কিন্তু ক্যাশ টাকা নিয়ে চলার তো দিন শেষ। কিভাবে সহজে কিন্তু নিরাপদভাবে ব্যাংকের কাজ করা যায় জেনে নেব অনুপম বাবুর কাছ থেকে। ইদানিং খুব খবরে আসছিল কোনো অচেনা নম্বর থেকে ফোন আসছে, বলছে ব্যাংক থেকে ফোন করছি, আপনার টাকাটা কেউ কেটে নিচ্ছে, সেটা বন্ধ করতে হলে একটা মেসেজ যাচ্ছে, সেখান থেকে একটা নাম্বার আসছে, সেটা যদি জানান। এদিকে সেই ওটিপি নাম্বারটা দিলেই সমস্ত টাকা সত্যি সত্যি অ্যাকাউন্ট থেকে কেটে যাচ্ছে এবং ব্যাংকের লোক বলছেন যে আপনারা ওটিপিটা দিলেন কেন। এই বিষয়টা যদি একটু বিস্তারে বলেন। আসলে ব্যাংক কখনো কোনো গ্রাহককে কোনো গোপন বা ব্যক্তিগত তথ্য জানাতে বলে না। এই ওটিপি বা সিভিভি এই জাতীয় গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো এগুলো একান্তই ব্যক্তিগত, যা কোনোভাবে অন্য কারোর কোনো জানার প্রয়োজন বা অধিকার থাকতে পারে না। আসলে ব্যাংক এই মর্মে সর্বদা গ্রাহকদের সতর্ক করে থাকে
অনেক মানুষের অভিজ্ঞতাতে আমরা দেখেছি যে ফোন কলটি এসে বলছে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে, তখন অ্যাকাউন্টে চেক করে দেখা হচ্ছে যে টাকা সত্যিই কেটে গেছে। তখন গ্রাহকরা ভয় পেয়ে আরো ওটিপি নাম্বার দিয়ে দেয়, বা অনেকের পক্ষে সম্ভব হয় না তখনই ব্যাংকে যোগাযোগ করা। তখন কি করণীয় যদি একটু বলেন। প্রথম যেটা দরকার, যদি এরকম কোনো গ্রাহকের অভিজ্ঞতা হয় যে ফোন এসে তাকে বলা হচ্ছে এবং তারপরে উনি দেখছেন যে ওনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে, সর্বপ্রথম যেটা করা, ব্যাংকে যদি যাওয়া সম্ভব নাও হয়, প্রত্যেকটি ব্যাংকের একটি আপনার টোল ফ্রি নাম্বার থাকে, যেটি 24 ঘন্টা খোলা থাকে এবং প্রচুর চ্যানেলস থাকে যেখান থেকে সর্বদা উনি ফোন করতে পারেন। কোনোভাবে ফোন করে বা ব্যাংকের নিজস্ব অ্যাপ ইউজ করে ওনার অ্যাকাউন্টটাকে ব্লক করার দরকার পড়ে। আচ্ছা। এবং অ্যাকাউন্টে যে টাকা তোলার যে মাধ্যমগুলো, যেমন এটিএম কার্ড বা নেট ব্যাংকিং, এগুলোকে তো যে কোনো সময় আপনি ব্লক করতে পারেন। এই কাজটা ওনাকে সর্বপ্রথমে করতে হবে ব্যাংকে যাওয়ার আগে, এবং তারপরে ব্যাংকে একবার ইনফরমেশন তথ্য জানানোর প্রয়োজন অবশ্যই রয়েছে ব্যাংকের শাখা আধিকারিক যিনি আছেন, যাতে সঙ্গে সঙ্গে উনি কোন রকম ইনিশিয়েটিভ নিয়ে ওনার টাকা যদি এভাবে কেটে যায় ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারেন। এই যে টাকাগুলি কেটে গেল, এগুলো কি গ্রাহকরা সবসময় ফেরত পেয়ে থাকেন, বা কি কি পরিস্থিতিতে ফেরত পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে? এখানে একটা পরিষ্কারভাবে বলি, যদি কোনোভাবে কোনো গ্রাহকের ব্যাংকে সঞ্চিত অর্থ তার কোন রকম ইনভলভমেন্ট ছাড়া চুরি যায় বা ডেবিট হয়ে যায়, সেই অর্থ কিন্তু সম্পূর্ণভাবে গ্রাহক ফেরত পাবেন আরবিআইয়ের যা নিয়ম এবং ব্যাংকগুলির যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী। একটি পয়সা ওনার কিন্তু অন্য কোথাও যাবে না, সম্পূর্ণ টাকা উনি ফেরত পাবেন। কিন্তু আবারও আমি বলছি যে গ্রাহকের কোনো ইনভলভমেন্ট যেন না থাকে, সেই জন্যই আমরা গ্রাহককে সর্বদা সতর্ক করি যে অসম্ভবভাবে সতর্ক থাকতে হবে যাতে কোনো তথ্যই যেন তার মারফত শেয়ার না হয়। গোপন তথ্য যেগুলো অ্যাকাউন্ট নাম্বার, সিভিভি নাম্বার, কার্ড নাম্বার, ওটিপি, পিন, কোন ধরনের তথ্য যেন উনি শেয়ার না করেন। এরকম জোচ্চুরি কি শুধু নেট ব্যাংকিং থাকলেই সম্ভব? কারণ অনেক গ্রাহকের একটা ভয় থাকে যে ইন্টারনেট থাকলেই একমাত্র টাকা চুরি যেতে পারে, নচেত নয়। আসলে এই ধারণাটা একদম ভুল। কেন বলি, নেট ব্যাংকিং না থাকলেও আপনি কিন্তু ভুয়ো কলের মাধ্যমে প্রতারণার শিকার হতে পারেন। যে গুরুত্বপূর্ণ যে তথ্য, যেমন অ্যাকাউন্ট নাম্বার, কার্ড নাম্বার, আপনার এটিএম কার্ড নাম্বার আর কি, আপনার পিন, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার বা সিভিভি, এই ধরনের তথ্য এবং ওটিপি, এইগুলো যদি কোনোভাবে আপনি কারুকে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উঠে যেতে পারে। তাতে নেট ব্যাংকিং থাকা না থাকা দুটোই সমান। অনেক সময় মেসেজ আসে যে আপনি কোনো কন্টেস্ট জিতেছেন এবং সেখানে ব্যাংক অ্যাকাউন্ট পাসওয়ার্ড ইত্যাদি চাওয়া হয়েছে বা একটি লিংক দেওয়া হয়েছে, সেই লিংকে ক্লিক করলেই আপনি টাকাগুলো পেয়ে যাবেন। তো এরকম ক্ষেত্রে ঠিক কি করণীয়? এক্ষেত্রেও কি ব্যাংকে গিয়ে অভিযোগ জানানো উচিত, নাকি শুধু সেই মেসেজটাকে ইগনোর করে দিলেই আমার অ্যাকাউন্ট ইত্যাদি সুরক্ষিত থাকবে? এই ধরনের বিভিন্ন সুযোগ বা অফার, কোনো টাকা জেতার প্রলোভন দেখিয়ে এই তথ্য আত্মসাৎ করার যে পদ্ধতিটা, এটা একটা বহুল প্রচলিত পদ্ধতি। আবার অনেক সময় কেওয়াইসি আপডেটের প্রয়োজন দেখিয়ে বা আপনার মোবাইল নাম্বার বন্ধ হয়ে যাবে এই ভয় দেখিয়ে, অ্যাকাউন্ট নাম্বার বন্ধ হয়ে যাবে, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এই ভয় দেখিয়েও আপনার এই ধরনের প্রতারণা করা হয়। আমরা বহু এরকম উদাহরণ দেখি। আমার শ্রোতাদের কাছে একান্তই অনুরোধ, কোনো অবস্থাতে আপনারা 1 নম্বর, কোনো রকম ভাবে মেসেজে পাঠানো কোনো লিঙ্কে ক্লিক করবেন না। দ্বিতীয় অনুরোধ, কোনো অবস্থাতেই আপনারা গুগল প্লে স্টোর, আপনারা অনেকে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, গুগল প্লে স্টোর বা যারা iOS অ্যাপেল ফোন ইউজ করেন, অ্যাপ স্টোর থেকে ধরুন এনি ডেস্ক, টিম ভিউয়ার, কুইক সাপোর্ট ইত্যাদি এই জাতীয় রিমোট অ্যাক্সেস সফটওয়্যার, এই ধরনের সফটওয়্যার কোনোভাবে ডাউনলোড করবেন না, যে যেখান থেকে যেভাবেই বলুক না কেন। রিমোট অ্যাক্সেস সফটওয়্যারের সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনি জানতেও পারবেন না, আপনার ফোনের পুরো কন্ট্রোল, পুরো দখল আপনার কিন্তু প্রতারকদের হাতে চলে যাবে এবং সেক্ষেত্রে আপনার করণীয় কিছুই থাকবে না। তারা কিন্তু আপনার টাকা নিয়মিতভাবে আত্মসাৎ করতে পারবে এবং এখানে আপনার কিছু করার থাকবে না। একবার যদি আপনি এই সফটওয়্যারগুলো, এই অ্যাপ্লিকেশনগুলো কোনোভাবে আপনার মোবাইলে ইনস্টল করেন এবং সেই ইনস্টলেশনের যে ইনফরমেশন বা যেগুলো ওটিপি বা এই ধরনের যে ইনফরমেশনগুলো আপনি যদি কোনোভাবে প্রতারকদের শেয়ার করে দেন। 3 নম্বর হচ্ছে ওটিপি, সিভিভি, এক্সপায়ারি ডেট, কার্ড এক্সপায়ারি ডেট, এই ধরনের সংক্রান্ত কোনো তথ্য কাউকে জানাবেন না। এইগুলো যদি গ্রাহকরা একটু সজাগভাবে
মেনটেন করেন, নিজেরা যদি সচেতন হন এই ব্যাপারে, তাহলে কিন্তু কোনো আশঙ্কা থাকে না, 100% সুরক্ষিত ওনারা। অনেক জায়গাতেই ফোন এসে বলে যে ব্যাংক থেকে বলছি আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে, বা আপনার অ্যাকাউন্টের কেওয়াইসির এই তথ্যগুলো দরকার। কোনোদিন ব্যাংক আপনাকে যদি কেওয়াইসির তথ্য নিয়ে কোনো কিছু জানায়ও, একটা জিনিস মনে রাখতে হবে, ব্যাংকের কাছে আপনার যে বেসিক তথ্য, প্রধান যে তথ্যগুলো ব্যাংকের কাছে রয়েছে, এবং ব্যাংক যদি কোনো কারণে কোনো কিছু দরকার হয় আপডেট করার, ইনফরমেশন আপডেট করার, ব্যাংক আপনাকে বলবে কিন্তু ব্যাংকে এসে যোগাযোগ করতে। এর বাইরে কিন্তু ব্যাংক কখনো আপনাকে ফোন থেকে কোনো কিছু জানতে চাইবে না, কোনোদিনই ব্যাংক জানতে চায় না। ভুয়ো ফোন এলে কি করণীয়? আমি কোন রকম তথ্য দিলাম না, বা অনেকে ভুলবশত দিয়ে ফেলেছেন। একটা কথা আপনি বললেন যে ব্যাংকে গিয়ে তৎক্ষণাৎ যোগাযোগ করতে, কিন্তু আমি কোনো তথ্য ধরুন দিলাম না, কিন্তু আমার অ্যাকাউন্ট ইত্যাদি সুরক্ষিত আছে কিনা, নেট ব্যাংকিং, কার্ড ইত্যাদি, এগুলো জানার জন্য কি আমার একবার ব্যাংকে যাওয়া দরকার, বা পাসওয়ার্ড গুলো চেক করা দরকার? ভুয়ো ফোন যেটা প্রতারকদের কাছ থেকে আসে, যদি কোনোভাবে আপনি বুঝতে পারেন যে এই ফোনটা ব্যাংকের কাছ থেকে আসেনি, প্রথম অনুরোধ তৎক্ষণাৎ ফোনটা কেটে দেবেন। 2 নম্বর, যদি নিয়মিতভাবে আপনাকে সেই প্রতারক ফোন করতে থাকে, তাহলে দরকার হলে সেই ফোনকে ব্লক করে দিন এবং স্থানীয় থানায় সেই ফোন নাম্বারটা দিয়ে একটা অভিযোগ জানান। আমাদের পশ্চিমবঙ্গের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ভীষণ শক্তিশালী, ওরা খুব ভালো কাজ করছে ব্যাপারে, এবং ওনাদের কাছে যদি কোনোভাবে এই ফোন নাম্বারের তথ্য যায়, ওনারা কিন্তু চেষ্টা করেন ওটাকে ট্র্যাক করেন। যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকে, তারা কিন্তু 24 ঘন্টার মধ্যে ধরা পড়ে যেতে পারে। এইটা কিন্তু একটা বিরাট সুবিধে আমাদের কাছে। কিন্তু সমস্যাটা হয় কি, গ্রাহক যারা আছেন সাধারণ মানুষ, এবং তাদের সঙ্গে এই থানার যোগাযোগটা ঠিকঠাক হয়তো এই সময় তৈরি হয় না, সেই জন্যই কিন্তু এই প্রতারকরা পার পেয়ে যায়। তো ফোন এলে ফোন কেটে দিতে হবে, ফোন ব্লক করে দিতে হবে, আর থানাকে জানাতে হবে। এরকম অনেকেই গ্রাহকরা বলেছেন যে এই ফোনগুলোতে কিন্তু অনেক সময় বলে যে ফোন কাটবেন না, মানে আপনি যে কথাটা বললেন যে তৎক্ষণাৎ ফোনটা কেটে দেবে, ওখান থেকে কিন্তু ফোন কলে বলা হয় ফোন কাটবে না, আপনি কথা বলতে থাকুন। এটার কি কোনো বিশেষ কারণ আছে? সুযোগটা নেয় না। অ্যাকচুয়ালি কি হয়, ফোন যখন ওরা করতে থাকে, সাইমালটেনিয়াসলি ওরা কি করে, আপনার এর একটা হয়তো ল্যাপটপ বা ডেস্কটপ বা অন্য কোনো স্টেশনে আপনার কাছ থেকে যে তথ্যগুলো পাচ্ছে, সেই তথ্যগুলোকে নিয়ে ওরা আপনাকে কিন্তু আত্মসাৎ করার কাজটা চালিয়ে যায়। সেই জন্য আপনাকে কথার মাধ্যমে, কথার মারপ্যাচে আপনাকে ব্যস্ত রাখে, যাতে আপনি কথার ব্যস্ততার মধ্যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ওদের শেয়ার করে দেন। এটা এক ধরনের স্ট্র্যাটেজি, ওদের এই ধরনের একটা পদ্ধতি এটা। আচ্ছা, এরকম ফোন কল আসা মানে, বা এরকম মেসেজ আসা মানে কি ধরতে হবে যে আমার অ্যাকাউন্টটি কোনোভাবে সুরক্ষিত নয়? একদমই নয়। ফোন তো প্রতারকরা করছে, তাদের কাজ প্রতারণা করা, তারা প্রতারকরা করছে, কিন্তু আপনার তো খাতা আপনার ব্যাংকে রয়েছে, আপনার অ্যাকাউন্ট আপনার ব্যাংকে রয়েছে, যে ব্যাংক হচ্ছে অনেক বছর ধরে আপনার টাকা সুরক্ষিতভাবে রেখেছে। সুতরাং দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। আবার বলছি, সম্পর্ক তখনই আসবে যদি আপনি কোনো তথ্য দিয়ে ফেলি। আচ্ছা, এরকম কি কোনো সংযোগ আছে যে আমি অনেকদিন ধরে আমার এটিএম কার্ডের পিন নিজে থেকে পাল্টাইনি, অথবা ইন্টারনেট ব্যাংকিং এর পাসওয়ার্ড পাল্টাইনি, তারা কি বেশি টার্গেট হয় এই প্রতারকদের সেই অ্যাকাউন্টগুলো? যে কোনো পাসওয়ার্ড, সেটা এটিএম এর পিন হোক বা ইন্টারনেট ব্যাংকিং এর পাসওয়ার্ড হোক, যাই হোক, এগুলো কিন্তু নিয়মিত পরিবর্তন করাটা জরুরি। অবশ্যই বলা হয় নিয়মিতভাবে আপনি চেঞ্জ করতে থাকুন, এটাকে পরিবর্তন করতে থাকুন, আপডেট করতে থাকুন, এবং এই ধরনের যে পাসওয়ার্ড দেওয়ারও একটা পদ্ধতি আছে, সেটাও আপনাকে দেখতে হবে। খুব কমন, মানে খুব সাধারণ কিছু দিয়ে আপনি পাসওয়ার্ড না রাখাটাই বাঞ্ছনীয়, যেটা অন্যের পক্ষে বোঝার সুবিধে হয়ে যায়। অনেকে দেখবেন, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি, কেউ হয়তো তার নিজের সন্তানের নামে পাসওয়ার্ড দেওয়া পছন্দ করে, এবং এই ধরনের গুলো খুব সহজ জিনিস আপনার ক্র্যাক করা, বুঝতে পারার যে আপনি এটাই করতে পারেন। সুতরাং ওই ধরনের চেষ্টার থেকে বিরত থাকতে হবে, এবং একটু আমরা যেটা একটু কঠিন পাসওয়ার্ড বা এগুলো দিতে হবে, ডেট অফ বার্থ দিয়ে পিন দেওয়া, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এবং এটা করতে পারলে আপনি যতটাই শক্তভাবে নিজের পাসওয়ার্ড বা পিন সেট করবেন, তত আপনার কিন্তু অ্যাকাউন্ট বলুন, আপনার খাতা বলুন, তত বেশি সুরক্ষিত থাকবে। মানে এগুলো হচ্ছে সব থেকে বেশি সংখ্যায় গ্রাহকরা করে থাকেন সহজ ভুল আর কি, যেটা অ্যাভয়েড করা যায়। মানে সন্তান, মা বাবা, এই এটিএম এর পিন নাম্বার তো সেটা শুধু সংখ্যা, সেক্ষেত্রেও কি কোনো বিশেষ এরকম পারমুটেশন আপনি সাজেস্ট করবেন শ্রোতাদের?
এটিএম এর পিন নাম্বারের মজাটা হচ্ছে মাত্র 4টে ডিজিট থাকে, 4টে মাত্র সংখ্যা। এটা বুঝতে হবে, যেখানে মাত্র 4টে সংখ্যা সেখানে পারমুটেশন কম্বিনেশন করে নাম্বার বার করার সুযোগটা অনেক বেশি থাকে প্রতারকদের কাছে। আজকালকার দিনে প্রতারকরা অনেক ধরনের সফটওয়্যার ইউজ করে, যেখানে সম্ভাব্য কি সংখ্যা আপনি রাখতে পারেন বেসড অন কিছু তথ্য, যেমন আপনার ডেট অফ বার্থ, যেমন আপনার কার্ড নাম্বার, এইগুলোর অনুযায়ী আপনি কি ধরনের সংখ্যা রাখতে পারেন তারা কিন্তু একটা গেস করতে পারে। ওরা যেটা আন্দাজ করতে পারে, আন্দাজ করার ওদের যে সুযোগটাকে, এই সুযোগটাকে আপনাকে নষ্ট করতে হবে। এই জন্য আমি কখনোই পিন কি হবে সেটা আপনাকে আমি বলবো না, সেটা আপনারই নিজস্ব জায়গা। কিন্তু খুব সহজ নাম্বার, যেহেতু মাত্র 4টে ডিজিট থাকে, খুব সহজ নাম্বার, মানে 1 2 3 4 অনেকে দেয়, অনেকে 1 2 3 4 দেয়, অনেকে কন্টিনিউয়াস নাম্বার অনেক সময় দেয়, 4টে শূন্য দিয়ে দিল, 2525, এরকম ধরনের এত সহজ সংখ্যা দেয়া যাবে না। বুঝতে পেরেছি। ব্যাংক মানেই শুধু 4 দেওয়ালে ব্রিক এন্ড মর্টার ব্যাংক নয়, ব্যাংকে না গিয়েও কি ব্যাংকের সমস্ত কাজকর্ম করা সম্ভব এখন একদম সুরক্ষিতভাবে? একদমই তাই। প্রত্যেকটি ব্যাংকের, আপনাদের বলি, প্রত্যেকটি ব্যাংকের নিজস্ব অ্যাপ্লিকেশন আছে। আজকের দিনে যারা যুব সমাজ, মানে আমরা ইউথ যে সমাজটা রয়েছে, তারা কিন্তু এই ধরনের ব্রিক অ্যান্ড মর্টার সিস্টেমটাকে খুব একটা পছন্দ করে না। তারা তার থেকেও বেশি পছন্দ করে নিজে আরামে নিজের সোফায় বসে যাতে ব্যাংকিং এর কাজকর্মগুলো করতে পারে। আমি স্টেট ব্যাংকের উদাহরণ দিতে পারি। স্টেট ব্যাংকে একটি অ্যাপ আছে, অ্যাপটির নাম হচ্ছে ইয়োনো অ্যাপ। এই ধরনের অন্যান্য ব্যাংকেও বিভিন্ন নিজস্ব ব্যাংকিং অ্যাপ আছে। প্রথম কথা, ব্যাংকের নিজস্ব অ্যাপ ব্যবহার করা ভীষণভাবে সুরক্ষিত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি একটা অ্যাপ যদি ব্যবহার করেন, প্রথম থেকে ধরুন একজন ব্যাংকের গ্রাহক নন, উনি একজন ব্যাংকের গ্রাহক হতে চাইছেন, তার মানে কি গ্রাহক হওয়ার প্রথম শর্তকে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এই অ্যাকাউন্ট খোলার যে সুবিধে থেকে শুরু করে আপনার যে কোনো ধরনের ট্রানজাকশন আপনি যেগুলো করতে চান, ব্যাংকে গিয়ে আপনি এটিএম কার্ড ব্যবহার করতে চান, এটিএম কার্ড ইস্যু করতে চান, নিতে চান, আপনি নেট ব্যাংকিং নিতে চান, আপনি ফিক্সড ডিপোজিট করতে চান, রেকারিং ডিপোজিট করতে চান, আপনার টাকা জমা তোলা করতে চান, আপনি কাউকে অন্য ব্যাংকে কোথাও ট্রান্সফার করতে চান, আপনি ই কমার্স পেমেন্ট, এনি যে কোনো ধরনের কাজ, ব্যাংকে গিয়ে যে কাজগুলো করা যায়, সমস্ত কাজ আপনি ওই অ্যাপ্লিকেশনকে দিয়ে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারেন। এখন ইওনোর কথা আমি বলি। ইওনোতে একটা দুর্দান্ত সুবিধা এসছে, দ্যাট ইজ ভিডিও কেওয়াইসি অ্যাকাউন্ট ওপেনিং। এটার মজা হচ্ছে, আপনার কাছে যদি প্যান, আধার, দ্যাট ইজ আপনার কেওয়াইসি ডকুমেন্ট থাকে, আপনি যদি ইওনো ইনস্টল করে নেন, করে নিউ টু ব্যাংক আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করতে চান উইদাউট ব্রাঞ্চ ভিজিট, মানে ব্রাঞ্চকে না গিয়ে, এবং সেখানে অপশন আছে ভিডিও কেওয়াইসি দিয়ে, আপনি নিজের মতো করে নিজের তথ্যগুলো অ্যাপে দিন, দিয়ে আপনার প্রথম ফেজটা হয়ে যাবে, দ্যাট ইজ আপনার অ্যাকাউন্ট নাম্বারের প্রসেসিংটা হয়ে গেল। তারপরে একজন ভিডিও কলিং অফিসার ব্যাংক থেকে আপনাকে ফোন করবেন, তিনি ফোন করে আপনার তথ্যটাকে যাচাই করবেন, আপনার প্যান নাম্বার সংক্রান্ত, আধার নাম্বার সংক্রান্ত তথ্য যাচাই করবেন। উনি যখন সন্তুষ্ট হবেন যে আপনি এই কাজটা করছেন, আপনি একদম সঠিক লোক, সেক্ষেত্রে উনি যখন এটাকে অ্যাপ্রুভ করবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার জেনারেট করে যাবে। এবং তারপরে ওই অ্যাকাউন্টে যাবতীয় কাজকর্ম ওই একটা দিন আপনাকে রাখতে হবে বন্ধ। তারপর দিন থেকে আপনি সাধারণ একজন ব্যাংকের গ্রাহক হিসেবে যা যা কাজ করা সম্ভব, ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি সমস্ত কাজ করতে পারবেন। আচ্ছা, এবং সুরক্ষিতভাবে, অত্যন্ত সুরক্ষিত। এখানে কোনো রকম আপনার কোনো ভয়ের জায়গা নেই, কোনো রিস্কের জায়গা নেই। আজকাল দেখি আমাদের থার্ড পার্টি পেমেন্টটা খুব বড় ব্যাপার হয়ে গেছে। মানে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমরা অনলাইন জিনিসপত্র কিনছি বা ইলেকট্রিসিটির বিল দিচ্ছি কোনো একটা মাধ্যমের দ্বারা। তো সেক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়, আমরা দেখেছি যে গ্রাহকদের কমপ্লেন থাকে, তারা বুঝতে পারে না কোথায় যাবে। কারণ ব্যাংক বলে যে আপনার যে সিস্টেম বা যে থার্ড পার্টি পেমেন্টের মাধ্যমে করেছেন সেখানে কোনো ফল্ট আছে, থার্ড পার্টি আবার ব্যাংককে দেখায়। তো সেক্ষেত্রে হচ্ছে অ্যাকচুয়ালি দায়টা কার এবং গ্রাহক কার কাছে গিয়ে অভিযোগটা জানাবে? এ ব্যাপারে আমার যেটা বলার সবার জন্য, শ্রোতাদের জন্য, দুটো জিনিস প্রধানত। 1 নম্বর হচ্ছে, আপনি কোন চ্যানেল দিয়ে থার্ড পার্টি ট্রান্সফার করছেন, আইএমপিএস না এনইএফটি না আরটিজিএস। প্রধানত এই 3টে পদ্ধতি দিয়ে, আপনার 3টে চ্যানেল দিয়ে ফান্ড ট্রান্সফার হয়। সেটা আপনাকে জানতে হবে। কেন জানতে হবে? কোনো কারণে যদি ফান্ড ট্রান্সফারটা সাকসেসফুল না হয়, তাহলে আপনার যে কমপ্লেন বা আপনি যে অভিযোগ জানাবেন, আপনার এটাকে যে রেজ করবেন, তার জন্য আপনার এই চ্যানেলটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে, আপনি যখন অন্য কারো অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন, তার আইএফএসসি কোডটা যেন একদম সঠিক হয়,
তার অ্যাকাউন্ট নাম্বারটা যেন একদম সঠিক হয় এবং তার নামটা ঠিক যেভাবে ব্যাংকে দেওয়া আছে অন্তত প্রথম 6টা থেকে 8টা ক্যারেক্টারে যেন কোনো ভুল না থাকে। এইটা কিন্তু আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। এইখানে কোনো ভুলভ্রান্তি হলেও অনেক সময় আপনার টাকার সঠিক জায়গায় নাও পৌঁছতে পারে। 3 নম্বর আমি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমার অনুরোধ সমস্ত শ্রোতাদের কাছে, সেটা হচ্ছে চেষ্টা করবেন ব্যাংকের কোনো অ্যাপের মাধ্যমে আপনি যখন টাকা পাঠাচ্ছেন চেষ্টা করবেন আপনার নিজস্ব ব্যাংকের অ্যাপ ইউজ করতে, থার্ড পার্টি অ্যাপ ইউজ না করতে। থার্ড পার্টি অ্যাপ ইউজ করলে সমস্যাটা হয় কি, কোনো কারণে যদি ট্রানজাকশন সাকসেসফুল হলো না, সফল ট্রানজাকশন হলো না, সেক্ষেত্রে যদি থার্ড পার্টি অ্যাপ থেকে করেন আপনাকে কিন্তু থার্ড পার্টিকেই প্রথমে অ্যাপ্রোচ করতে হবে। কারণ ব্যাংকের কাছে ইনফরমেশন কিন্তু পরে পৌঁছয় এবং ওই থার্ড পার্টি থেকে তথ্য না এলে ব্যাংক কিন্তু গ্রাহককে সাহায্য করতে পারে না। এইটার জন্য আমরা সবসময় অনুরোধ করি, আমাদেরও কাস্টমারদের আমরা সবসময় বলি, ফান্ড ট্রান্সফার যদি করতে হয় প্রথম আপনার জায়গা হচ্ছে নিজস্ব ব্যাংকের অ্যাপ্লিকেশন। আপনার ব্যাংকের অ্যাপ্লিকেশন দিয়ে করুন। তাতে কোনোভাবে যদি আনসাকসেসফুল হয়, যদি অসফল ট্রানজাকশন হয়, সঙ্গে সঙ্গে ব্যাংককে বলুন, ব্যাংক অবশ্যই সেখানে টেক কেয়ার করবে। আসলে ব্যাংকিং সিস্টেমটার মধ্যে কি জানেন তো, একটা ডেবিটের এগেনস্টে একটা ক্রেডিট থাকতেই হবে, না হলে সেই দিনের হিসেব মিলবে না। এই জন্যই আমরা ব্যাংকিং অ্যাপ ইউজ করার জন্য আমরা অনেক বেশি উৎসাহ দিই এবং থার্ড পার্টি অ্যাপে অনেক সমস্যা থাকে। হ্যাঁ, এবার এরকম কি হতে পারে যে থার্ড পার্টির দোষে গ্রাহক টাকা পেল না এবং ব্যাংকের সেখানে কিছু করণীয় থাকবে না? মজাটা হচ্ছে গুগল পে একটা মাধ্যম, গুগল পে কিন্তু কোনো ব্যাংকিং এন্টিটি নয়। গুগল পে কি করে, আপনাকে জাস্ট ফেসিলিটেট করছে। এক্স ব্যাংকের টাকা গুগল পে এর মাধ্যমে ওয়াই ব্যাংকে যাচ্ছে। এবারে আপনি ধরুন এক্স ব্যাংকের গ্রাহক, আপনার কোন রকম তথ্য ভুল হলো, গুগল পে ওটাকে ওয়াই ব্যাংকের জন্য পাঠালো কিন্তু ওয়াই ব্যাংকের কাছে গেল না, কিন্তু টাকাটা কোথায় রইল সেটার উত্তর কিন্তু গুগল পে কেই দিতে হবে। কারণ এক্স ব্যাংকের কাছে, যে আপনার যে ব্যাংক, তার কাছে কিন্তু সেই উত্তরটা থাকবে না। যখন গ্রাহক এসে এক্স ব্যাংকে রিপোর্ট করবেন, প্রথম কিন্তু এক্স ব্যাংকের গুগল পে থেকে আগে একটা ইনফরমেশন দরকার যে এই ট্রানজাকশনটা সাকসেসফুল হয়নি। তারপরেই কিন্তু এক্স ব্যাংকের পক্ষে, যেটি গ্রাহকের যে ব্যাংক, তার পক্ষে কিন্তু এটাকে ইনভেস্টিগেট করা শুরু করতে পারে, তার আগে নয়। গ্রাহকরা যখন এই ধরনের থার্ড পার্টি ব্যবহার করছেন, কোন কোন জায়গায় তাদের, মানে অন্য কোনো মাধ্যম তা নয়, ব্যাংক টু ব্যাংকও হতে পারে, কি কি তথ্যের ক্ষেত্রে তাদের একদম বিশেষভাবে সতর্ক হওয়া উচিত? আপনি যেমন বললেন যে নাম ভুল হলেও অনেক সময় অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি ঠিক কিন্তু নাম ভুল, সেক্ষেত্রেও কি টাকা আটকে যেতে পারে? আটকে যেতে পারে। নামের প্রথম 6টা ক্যারেক্টার, 6টা থেকে 8টা ক্যারেক্টার ঠিক হতে হবে, অ্যাকাউন্ট নাম্বার একদম সঠিক হতে হবে, আইএফএসসি কোড একদম সঠিক হতে হবে এবং মাধ্যম আরটিজিএস, হায়ার ভ্যালুর জন্য আরটিজিএস করা হয়। আপনি যদি একটা লো ভ্যালু টাকা আপনি যদি আরটিজিএস করতে যান, কোনোভাবে যদি এটা সাকসেসফুল হয়, সেক্ষেত্রেও কিন্তু টাকাটা আটকে যেতে পারে। আরটিজিএস 3 লাখের উপরে, 3 লাখের উপরে। হ্যাঁ, তো এইগুলো একটুখানি খেয়াল রাখা। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি ধরুন ব্যাংক থেকে ব্যাংকে টাকা পাঠাচ্ছেন, আপনি যদি আইএমপিএস চ্যানেল দিয়ে পাঠান, কোনো কারণে ধরুন টাকাটা গেল না, সব থেকে সুবিধে হচ্ছে আইএমপিএস এর মজা, সেটা হচ্ছে আপনার পুরো ট্রানজাকশনটা কিন্তু ট্র্যাক করা সম্ভব। আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে কোথায় গিয়ে পড়ে রয়েছে সেটা কিন্তু আইএমপিএস চ্যানেল দিয়ে দেখা সম্ভব। এবং আপনি আপনার ব্যাংকে যদি যান, ব্যাংক কিন্তু তৎক্ষণাৎ আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারে। এটিএম কার্ড, এটিএম এবং ইন্টারনেট ব্যাংকিং, এই 3টে জিনিস সুরক্ষিতভাবে ব্যবহার করতে গেলে গ্রাহকদের কি কি ঠিক খেয়াল রাখা উচিত বা জানা উচিত, সেটা যদি একটু বলেন। এটিএম কার্ড আমরা সাধারণত ইউজ করি টাকা তোলার সময়, আর কোনো দোকানে গিয়ে বা মলে গিয়ে আমরা এগুলো ব্যবহার করি। প্রথম কথা হচ্ছে, আপনি যেখানে এটা ব্যবহার করুন, প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে কেউ আপনার পিন দেওয়ার সময়, পিনটা যখন আপনি দিচ্ছেন, কি ইন করছেন, কেউ আপনার দিকে খেয়াল করছে কিনা, কোনো অপরিচিত ব্যক্তি আশেপাশে আছে কিনা আপনি খেয়াল করুন এবং আপনি গোপন ভাবে আপনার পিনটা দেওয়ার চেষ্টা করুন। এটা হচ্ছে প্রথম কথা। এটিএম কার্ড দিয়ে যখন এটিএম এ টাকা তুলতে চান, তখন আমাদের কয়েকটা অনুরোধ থাকে। 1 নম্বর হচ্ছে, খেয়াল রাখুন যে আশেপাশে যখন টাকা তুলছেন কোনো অপরিচিত ব্যক্তি যেন না থাকে, আপনি নিজেই যেন ওখানে থাকেন এবং অন্যদের থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে, যে এটিএম থেকে আপনি পরিষেবাটা নিচ্ছেন, সেখানেও কিন্তু দুটো জিনিস আপনাকে খেয়াল করতে হবে, যে ওই এটিএম এ যেন একজন কেয়ারটেকার থাকে, এটিএম গার্ড থাকে, তাহলে এটিএমটা অনেক বেশি সুরক্ষিত। 2 নম্বর হচ্ছে, এটিএম এ যেন অবশ্যই সিসিটিভি থাকে, সিসিটিভি ক্যামেরা থাকে। আচ্ছা, আজকের নিয়ম অনুযায়ী 100% এটিএম এ কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকার কথা।
কিন্তু এখনো কিছু জায়গা রয়েছে, আমরা যেমন আমাদের ব্যাংকের কথা বলতে পারি, আমাদের ব্যাংকের প্রত্যেকটি এটিএম সুরক্ষিত, সিসিটিভি রয়েছে, অনলাইন সিসিটিভি, তার সঙ্গে এটিএম কেয়ারটেকার রয়েছে, কিন্তু সব ব্যাংক হয়তো সেটা মেনটেন করতে পারে না। তখন আপনাকে কিন্তু আপনার এটিএম কার্ড ইউজ করার জন্য এটা খেয়াল রাখতে হবে, কেয়ারটেকার এবং সিসিটিভি আছে এমন এটিএম আপনার ইউজ করা উচিত, ব্যবহার করা উচিত। এখন হচ্ছে কার্ডলেস টাকা তোলা, এটিএম থেকে কার্ড ছাড়া টাকা তোলা, এই বিষয়টা যদি একটু বলেন। এইটা একটা, আমি এসবিআই এর কথা বলতে পারি। এসবিআই একটা দুর্দান্ত এই একটা সুবিধে গ্রাহকদের জন্য এনেছে, এর নাম হচ্ছে ইয়োনো ক্যাশ। ইয়োনো ক্যাশের মাধ্যমে আপনার এটিএম কার্ড আপনি বার না করে, আপনি এটিএম কার্ড ব্যবহার না করেও এটিএম থেকে টাকা তুলতে পারেন। কেবলমাত্র এই পদ্ধতিতে আপনি দুটো রেফারেন্স নাম্বার, যার একটি আপনার ওটিপি হিসেবে আপনার মোবাইলে আসবে, আরেকটি নাম্বার যেটা আপনি নিজে দেবেন, এই দুটো রেফারেন্স নাম্বারকে আপনি যদি ব্যবহার করেন, ব্যবহার করেই আপনি কিন্তু টাকা তুলতে পারেন স্বাভাবিকভাবেই। এবং এই রেফারেন্স নাম্বারগুলো একবারের জন্যই ভ্যালিড, দ্বিতীয়বার এই রেফারেন্স নাম্বার ব্যবহার করা যায় না, এবং এই রেফারেন্স নাম্বারগুলো মাত্র 4 ঘন্টা ভ্যালিড থাকে। এটা একটা দুর্দান্ত সুবিধে। সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনার কার্ড ক্লোনিং, কার্ড স্কিমিং, শোল্ডার সার্ফিং, এই ধরনের যে এটিএম ফ্রডের আমরা যে প্রতারণার খবর পাই, মেইনলি 3টে কারণে প্রতারণা হয়, এগুলোর থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। তো এই ধরনের কার্ডলেস ক্যাশ উইথড্রল, যেটা টাকা তোলার যে পদ্ধতি, যেমন এসবিআইতে ইয়োনো ক্যাশ আছে, এটা কিন্তু আমি শ্রোতাদের বলবো ব্যবহার করতে। আরেকটি অনুরোধ আমি করব, এটাও একটা ইদানিংকালে খুব বেড়েছে, সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার মারফত এই ধরনের প্রতারণা। ইন্টারনেটে ডেস্কটপ বা ওয়ালেট বা এই ট্যাব বা মোবাইলে, ইভেন ল্যাপটপে আমরা ইউজ করি, অনেক ওয়েবে আমরা ই কমার্স ট্রানজাকশন করি। তো ওয়েব ব্রাউজার মারফত আমরা যদি কোনো অনলাইন পেমেন্ট করতে চাই, অনলাইন পেমেন্টের জন্য যখনই আমাকে তথ্য কি ইন করতে হয়, তার আগে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এক নম্বর হচ্ছে সিকিউরড ওয়েবসাইট, HTTPS থাকতে হবে। সিকিউরড ওয়েবসাইট ছাড়া কোনো রকম ব্যাংকিং তথ্য দেবেন না। 2 নম্বর হচ্ছে, যেখানে আপনার ব্রাউজারের, যেখানে আপনার ওই অ্যাড্রেসের জায়গায় HTTPS দেখছেন, তার পাশে একটা বন্ধ তালার মতো চিহ্ন থাকে। আচ্ছা, বন্ধ তালার চিহ্নটা মানে আপনার এই ওয়েবসাইটটি সম্পূর্ণ সুরক্ষিত, সেখানেই একমাত্র আপনি ব্যাংকিং তথ্য দেবেন। তার বাইরে অন্য এরকম ধরনের যদি কোনো ওয়েবসাইট থাকে যেখানে HTTPS নেই বা বন্ধ তালার মতো আপনি চিহ্ন দেখতে পাচ্ছেন না, আমার অনুরোধ গ্রাহকদের কাছে, শ্রোতাদের কাছে, কোন রকম ভাবে কোনো ব্যাংকিং তথ্য সেই ওয়েব ব্রাউজারে দেবেন না। আচ্ছা, HTTPS ছাড়া আর কি কি ধরনের লেখা থাকে? কারণ আমরা দেখি খুব কাছাকাছি লেখা। দুটোই থাকে, একটা হচ্ছে HTTP, একটা হচ্ছে HTTPS। HTTPS আর HTTP তফাৎটা হচ্ছে, যে ওয়েবসাইট বা যে ওয়েব ব্রাউজারগুলো সিকিউরড, অডিটেড এবং তার ওই সিকিউর সকেট লেয়ারের সার্টিফিকেশন আছে, তারাই একমাত্র HTTPS ব্যবহার করতে পারে। আচ্ছা, এগুলো সব অডিটেড ওয়েবসাইট এবং এই জন্য সম্পূর্ণ সুরক্ষিত ওয়েবসাইট, এবং তার অ্যাডিশনাল মার্ক হচ্ছে একটা বন্ধ তালার মতো চিহ্ন থাকে। এইটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ব্যাংক প্রতারণার হাত থেকে নিজেকে বাঁচাতে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত এবং কতটা সচেতন হওয়া উচিত, এ বিষয়ে বিস্তারিত আলোচনায় অনন্যা মজুমদারের সঙ্গে ছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অনুপম বসু। আপনিও যদি ব্যাংক জালিয়াতির শিকার হন, তাহলে যে কোনো সাইবার ফ্রড রিপোর্ট করুন। গৃহ মন্ত্রকের সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে জানান। cybercrime.gov.in লগ ইন করে অথবা 155260 হেল্পলাইন নম্বর ডায়াল করে। মহামারীর মতো বাড়তে থাকা ব্যাংকিং ফ্রডকে থামানোর চাবিকাঠি রয়েছে আমাদের হাতেই। দরকার শুধু একটু সাবধানতা ও সচেতনতা। এতক্ষণ শুনলেন দৃষ্টিপাত। ভাষ্যপাঠ ও সম্পাদনায় সোমা রায়, সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনায় অনন্যা মজুমদার।